একটু মাঠে গিয়েছিলাম এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে এই নির্বাচনের তাদের মনোভাব কি সেই বিষয়গুলো আমি জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে কিন্তু মাঠের চিত্র জানানোর জন্য চেষ্টা করেছি। তো এই আপনারা জানেন এই কারণে আমার কয়েকটা দিন প্রোগ্রাম আমি ঠিক মতো করতে পারি নাই। তো আজকে আপনাদের সামনে আমি এই বিষয়টাই তুলে ধরবো যে এই যে মাঠের যে সাধারণ মানুষগুলো আছে এই সিরাজগঞ্জের যে এরিয়াটা আছে আপনার রায়গঞ্জ, তারা, সলঙ্গা এই ৩টা থানার মানুষগুলো কি ভাবছে আমি মোটামুটি আমার যে রায়গঞ্জ থানা রয়েছে সেখানেও গিয়েছি আমি আপনার তারাসহ গিয়েছি আমি তারপরে আপনার সলঙ্গা থানাতেও গিয়েছি মোটামুটি সাধারণ যারা মানুষ রয়েছে পেশাজীবী মানুষ রয়েছে সকলের সাথে কথা বলেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তাদের যে চাওয়া পাওয়া তাদের যে সমস্যাগুলো ছিল এবং তারা যে বিষয়গুলোতে আগামী সংসদ নির্বাচনে গুরুত্ব দিতে চান বা কোন বিষয়গুলো তারা মাথায় রেখে ভোট দিচ্ছেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এবং আপনাদের সামনে আমি আসলে মাঠের যে বাস্তব চিত্র সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব এবং আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন যে সিরাজগঞ্জ ৩ আসনের যে আজকে যে আপনার ছিল আজকে মনোনয়নপত্র বাছাই শেষে যে ঘোষণা ছিল সেই ঘোষণাটা কিন্তু দিয়ে দিয়েছে এবং আপনারা জানেন যে অধ্যাপক আব্দুস সামাদ আপনার আপনার দাড়িপাল্লা প্রতীক দাড়িপাল্লা প্রতীক থেকে আপনার উনি কিন্তু মানে বৈধভাবে টিকে গিয়েছেন ওনাকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বৈধ ঘোষণা করা হয়েছে ধানের শীষ প্রতীকের ভিপি আইনুল হক এবং এছাড়াও আপনার এছাড়াও আপনার লাঙ্গল প্রতীকে মানে জাতীয় পার্টিরও কিন্তু একজন প্রার্থী এখানে টিকে গেছেন। মূলত এখানে সর্বশেষ যে অবস্থা তাতে কিন্তু মোটামুটি এখানে ত্রিমুখী লড়াইয়ের একটা কথা আছে। যদিও বাস্তবতা হলো মাঠে লড়াই হচ্ছে মূলত ২টি প্রতীকের। একটা হলো দাঁড়িপাল্লা আর একটা হলো ধানের শীষ। তো এটাই ছিল মাঠের মূলত আপনার মানে এই ২টা বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওতে কথা বলবো এবং মাঠের মানুষগুলো কি কথা বললো আমি সাধারণ যে পেশাজীবী মানুষগুলো আছে তাদের সাথে কি কথা বললাম সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত বিষয় হলো যে আমি সবচাইতে বেশি যে জায়গাটায় কথা বলেছি সেটা হলো যে আপনার রায়গঞ্জ যে থানা রয়েছে এই রায়গঞ্জ থানায় ভোটার সংখ্যা কিন্তু সবচাইতে বেশি এবং এই রায়গঞ্জ থানার এই ভোটারদের ব্যাপারে কিন্তু আমি বেশি কথা বলেছি। তো রায়গঞ্জ থানার যেহেতু আপনার অন্যান্য ৩টি থানা যেমন সলঙ্গা, তারাশের চাইতে বেশি আছে এখানে আমি সাধারণ ভ্যান চালকদের সাথে কথা বলেছি, সাধারণ শ্রমজীবী মানুষের সাথে কথা বলেছি, এমনকি চাকরিজীবী লোকের সাথে কথা বলেছি। তো এখানকার মানুষগুলোর মধ্যে আসলে আমি যে বিষয়টা বেশি দেখলাম সেটা হলো যে তাদের মধ্যে একটা বিতৃষ্ণা ভাব চলে এসেছে। আমি আসলে গ্রামের ভাষায় একটা কথা আমি শুনেছি অনেকের কাছ থেকে সেটা হলো যে এর আগে ওনারা মানে গ্রামের ভাষায় যারা ওনারা সাধারণ যে লোক ছিল তারা মনের ভাবটা এইভাবে বলতো যে এর আগে যারা ছিল তারা তাও কিছু একটা মানে চাউল ভাত রান্না করে খাওয়ার সুযোগ দিত। বর্তমানে যারা সুযোগ নিতে চায় বা ক্ষমতায় আসতে যাচ্ছে তাদের মধ্যে একটা দল কাঁচা চাউলে চিবিয়ে খাচ্ছে। এটা এই কথাটা আমার কানে ভেজেছে। এই কথাটা বলেছে হলো আপনার রায়গঞ্জ থানার কিছু ভোটাররা এবং তারা এটা বলতে চেয়েছেন যে বর্তমান যে চিত্র রয়েছে মাঠের সে বর্তমান সেই চিত্রটা কিন্তু এরকমই যারা ক্ষমতায় যেতে যাওয়ার জন্য অনেকেই এই ধরনের মানে একটা অ্যাটিটিউড দেখাচ্ছেন ভোটারদের সাথে যে তারা বলতে চাচ্ছেন যে তারা ক্ষমতায় চলে এসেছে বা তাদের ক্ষমতা নিশ্চিত এরকম একটা মনোভাব দেখাতে যাচ্ছে একটা বড় দল। তো এই বিষয়টা আসলে মানে অনেকেই কিন্তু মানে ক্লিয়ার করার মানে বুঝাতে চাচ্ছেন এবং যার কারণে প্রভাব যে আছে সে প্রভাব বিস্তার মানে করছেন। তো এইটা সাধারণ মানুষের মধ্যে ভালো রকমের একটা প্রতিক্রিয়া আছে এবং যার কারণে সাধারণ ভোটারগণ এই দলটার সাথে রীতিমতো বিরক্ত। তো কারা বিরক্ত এটা নিয়ে যদি বলা যায় তাহলে বলা যায় যে একদম তৃণমূলের যারা মানুষ রয়েছে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু রীতিমতো এই দলটার প্রতি বিরক্ত যারা নিজেদেরকে এখন অনেক জায়গায় এমনকি আমি কথা বলেছি কিছু কিছু নেতা আমার সাথে সরাসরি কথা বলেছে এবং তারা বলেছেন যে আমরা ক্ষমতায় আসছি বা পাওয়ার পার্টি এরকম একটা মনোভাব তারা এলাকায় দেখাচ্ছেন সাধারণ মানুষের সাথে এবং যার কারণে সাধারণ মানুষ ইতিমধ্যে আসলে ইন্টেরিয়াম যে সরকার রয়েছে যে তত্ত্বাবধায়ক আপনি বর্তমান যেহেতু দায়িত্বে রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার
সেই সরকারটা তারা মনে করছে না। গ্রামের সাধারণ মানুষ মনে করতেছে যে সেই কথিত যে বড় দল, সেই বড় দলটা ক্ষমতায় আছে এবং এরকমটাই তাদের নেতারা তাদেরকে দেখাচ্ছে। এবং আমি কিছু দোকানদারের সাথে কথা বলছি, তারা বলতেছে যে বিশেষ সেই বড় দল, আমি নামটা আসলে আমি চাচ্ছি একটু মানে না বলতে। তো নামটা না বলেই আমি মূলত এখানে আসতে চাচ্ছি, আপনি বুঝতে পারবেন। তো কথিত সেই বড় দল, তো সেই দলগুলো কি করতে চাচ্ছে, তারা এলাকায় মানুষের কাছে ভোট চাচ্ছে না, ভোট না চেয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাচ্ছে। এবং তারা এটা বলতেছে যে তারা নিশ্চিত ভোট দেন বা না দেন, তারা অবশ্যই ভোটে নির্বাচনে জিতে যাবে, এরকম একটা অ্যাটিটিউড, এরকম একটা মনোভাব এলাকার মধ্যে তৈরি করে সাধারণ মানুষদেরকে বলা চলে যে একটা জিম্মি করার মতন একটা অবস্থা আসছে। এবং আমরা আসলে জামায়াত ইসলামী সহ অন্যান্য যে দলগুলো, মানে অন্যান্য দল তো আসলে সেরকম এখানে নাই যে শুধুমাত্র জামায়াত ইসলামের অস্তিত্বটা দেখা গেছে। তারা সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, কিন্তু তারা ভোট চাচ্ছে না। ওই বড় দল তারা মানুষের কাছে ভোট চাচ্ছে না। তারা কি করতেছে, তারা মানুষের প্রতি একটা চাপ, একটা প্রেসার, একটা অবস্থান তারা কিন্তু তৈরি করে মানুষকে এইটাই বোঝাতে চাচ্ছে যে আসলে তারা ক্ষমতায় গেছে এবং সাধারণ মানুষ যদি ভোট না দেয় তারপরেও ওই কথিত বড় দল চলে যাবে, এরকম একটা মনোভাব তৈরি করছে। এবং মানুষ এটা নিয়ে যারপনায় বিরক্ত, যারপনায় ক্ষুব্ধ। এটা হচ্ছে আপনার বাস্তব একটা চিত্র বা বাস্তব একটা অবস্থা। এছাড়াও আমি যদি আরেকটু বলি, এইটা যদি বলি যে একদমই, আমি যেমন আপনার ইউনিয়ন পর্যায়ে যেমন ধামাইনগর ইউনিয়নে আমি গিয়েছিলাম, নিমগাছিতে গিয়েছিলাম। হ্যাঁ, এইসব এলাকায় যে মানুষগুলো আছে তারা কিন্তু এখানে যারা আপনার উপজাতি যারা রয়েছে বা সংখ্যালঘু রয়েছে, তাদের মধ্যে একটা মারাত্মক একটা ভীতি কাজ করতেছে এবং তারা এখান থেকে একটু বের হয়ে আসার জন্য মানে একটা চিন্তা বা তাদের একটা মনোভাব সেটা চাচ্ছে। এবং মানুষের কাছে এই বিষয়টা মানে মানে এই যে মানুষ বলতে কি, যারা মানে আমি যে প্রতিনিধির সাথে গিয়েছিলাম জামায়াত ইসলামী, তাদের সেই জামায়াত ইসলামীর যে প্রতিনিধি রয়েছে তাদের কাছে বলতে চাচ্ছে যে তারা এই মানে সংখ্যালঘু, বিশেষ করে আদিবাসী যারা রয়েছে, সে আদিবাসী ভোটাররা তারা রীতিমতো আতঙ্কিত। কারণ তাদের বাড়িঘর, যারা ক্ষমতায় আসে এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, তারা দখল করেছিল তাদের পুকুর, তাদের বাড়িঘর, জমি, এগুলো দখল করে তাদের উচ্ছেদ করতো এবং তাদের একটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। বিশেষ করে আমি গিয়েছিলাম হলো আপনার একদমই মানে এই যে ধামাইনগর ইউনিয়নের একদমই মানে গ্রাম পর্যায়ে চলে গিয়েছিলাম। ওখানকার যে মানে সাধারণ ভোটার রয়েছে এবং বিশেষ করে আমি যেটা বলতেছি যে উপজাতি, যারা উপজাতি রয়েছে, বিশেষ করে হিন্দু রয়েছে, এই সমস্ত উপজাতিদের মনের মধ্যে শুধু একটাই কথা আমি যেটা শুনলাম, তারা একটা নিরাপত্তা চায়, তাদের জীবনের একটা নিরাপত্তা চায়, তারা নিশ্চিত একটা নিরাপত্তা চায় এবং তাদের বাড়িঘর দখল হবে না, তাদের জমি জমা কেউ দখল করে নিবে না বা তাদের পুকুরটা কেউ নিয়ে যাবে না, এরকম একটা চিন্তা তাদের মাথার মধ্যে সবসময় কাজ করে। এবং তারা রীতিমতো মানে এই বিষয়টা নিয়ে আতঙ্কিত এবং তারা এই বিষয়টা মানে বলতে চাচ্ছেন যে এমন একটা প্রার্থীকে তারা ভোট দিবেন যে ভোটার, যে প্রার্থী তাদেরকে বাড়ি থেকে উৎখাত করবে না, জিতলে ওই দলের লোকজন কি করবে না, ওই জায়গাটা দখল করবে না। এইরকম একটা মানে তারা নিশ্চয়তা চাচ্ছেন এবং সরাসরি বলতেছেন যে আমরা এমন এক দলকে ভোট দিব যে দলকে ভোট দিলে আমাদের বাড়িঘর দখল করবে না। অতীতে যেরকম দখল করছে, বর্তমানে তাদের পুকুর, তাদের বাড়িঘর অনেক জায়গায় দখলের ইতিহাস রয়েছে এবং মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই সংখ্যালঘু প্লাস আপনার এই উপজাতি যারা রয়েছে তাদের উপর নিপীড়ন নির্যাতন করা হতো। তো এর একটা মানে খুবই কঠিন একটা অবস্থা। এছাড়াও আরো যে বিষয়টা সামনে এসেছে সেটা হলো যে এই এলাকার মধ্যে কিছু কিছু বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সেরকম কোনো উন্নয়নই হয়নি। রাস্তাঘাট, বড় বড় রাস্তাঘাট অত্যন্ত বাজে অবস্থা, কাঁচা রাস্তা, কখনো সোলিং পর্যন্ত করা হয় নাই, টোটালি মাটির রাস্তা। এখানকার মানুষগুলো দেখা যায় যে বৃষ্টি বা জল কাদা হলে ওখান থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই, এত বাজে অবস্থা। তো এলাকার মানুষ এই অবকাঠামো ব্যাপারেও খুব গুরুত্ব দিয়েছেন এবং বলছেন যে আমরা এমন একটা সরকার কে আমরা ভোট দিতে চাই যে সরকার তাদের এই রাস্তাঘাটগুলো ভালো করে দিবে এবং দেখা গেছে যে তাদের নিরাপত্তার পাশাপাশি তাদের সন্তানদের ভবিষ্যতে নিশ্চিত করতে পারবে। কারণ অতীতে তারা ভোট দিয়েছে, এটাও সরাসরি তারা বলেছে যে অতীতে যে সমস্ত দলগুলোকে তারা ভোট দিয়েছে তারা কেউই তাদের এলাকায় উন্নয়ন করে নাই এবং তারা কেউই এই রাস্তাঘাটগুলো কাজ করে নাই, বরং তারা দখল বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিত্র, মানে বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনমূলক যে কাজগুলো আছে
সেই কাজগুলো তারা মানে করতো এবং তারা সেটা নিয়ে বিরক্ত। এই কারণে তারা নতুন কিছু চিন্তা করতেছে, নতুন কিছু ভাবতেছে, নতুন দলকে নিয়ে তারা ভাবতেছে এবং সেই সাথে এই সমস্ত এই সাধারণ আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম যে এখানকার যে হিন্দু ভোটাররা রয়েছে, উপজাতি ভোটাররা যে রয়েছে বা যারা একসময় আওয়ামী লীগকে ভোট দিত, তারা আসলে নতুন কিছু, নতুন দল নিয়ে চিন্তা ভাবনা করতেছে। তো নতুন দলকে নতুন কিছু নিয়ে এই যে চিন্তাটা করতেছে, এই চিন্তাটাই মূলত মানে তাদের যে একটা মানে যে কষ্টকর একটা জীবন, কষ্টকর একটা তাদের যে অবস্থা পরিস্থিতি, সেই পরিস্থিতিটাই মূলত তারা উপস্থাপন করেছেন এবং তারা এখান থেকে নিশ্চিতভাবে পরিবর্তন চান। এবং আমি আসলে এই যে সাধারণ যে সংখ্যালঘু লোক রয়েছে, ভোটার রয়েছে তাদের বিষয়টা বললাম। এবার কিছু ভোটার আমি কথা বলেছি যারা মূলত ব্যবসা করেন। ব্যবসায়ীরাও কিন্তু আসলে এখানে দেখেন বড়, বড় বাজার যেটা রয়েছে আপনার চান্দাইকোনা বাজার রয়েছে, ধানগড়া বাজার রয়েছে, এদিকে নিমগাছি বাজার রয়েছে। এই সমস্ত এলাকার যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু দেখা গেছে যে এই যে মানে বর্তমান সময়ে যে দলটা আমি এই যে শুরুতেই যারা বললাম যারা নিজেদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছে, যারা ক্ষমতায় এসে গেছে বা তারা পাওয়ার পার্টি দাবি করতেছে, তারা ক্ষমতায় এসে গেছে এটা দাবি করতেছে, সেই দলের লোকজন ঠিকঠাক মতো ব্যবসা করা মতো কঠিন হয়ে গেছে। আপনারা জানেন কয়েকদিন আগে চান্দাইকোনায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক দোকানদারকে পিটিয়ে মারা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে ধানগড়া বাজারে একটা ঘটনা ঘটেছে। সেটা হল কি ঘটনা ঘটেছে যে একজন ব্যবসায়ীর ৪ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। তো ব্যবসায়ীরা এই বিষয়গুলো নিয়ে রীতিমতো আতঙ্কিত। একদম মানে খুবই আতঙ্কিত। যার কারণে আমি একটু আচ্ছা আমি একটু আচ্ছা, যে সিরাজগঞ্জ ৩ আসনের এটা বলছিলাম আমি। এখানে আপনার আচ্ছা। তো বিষয়টা হলো যে এখানে এই যে ভোটার যারা মূলত ব্যবসায়িক রয়েছে, এই ব্যবসায়িক লোকগুলো রীতিমতো আতঙ্কিত তাদের ব্যবসা নিয়ে, তাদের জীবন নিয়ে এবং আপনি রায়গঞ্জ থেকে রায়গঞ্জ তারা সলঙ্গা এলাকায় বর্তমানে কেউ বলতে পারবে না যে আমি কিছু টাকা নিয়ে যাব বা রাস্তাঘাটে যদি কোনো সম্পদ নিয়ে যায় সে রীতিমতো আতঙ্কিত থাকে এই ঘটনাগুলোর কারণে। তো এই জিনিসগুলা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক শঙ্কা রয়েছে এবং তারা ভোট দেওয়ার দিক থেকেও তারা এই বিষয়টা মাথায় রাখতে চায় এবং তাদের যে ব্যবসায়িক নিরাপত্তা, অর্থনীতি নিরাপত্তা, রাস্তাঘাটের নিরাপত্তা, এই নিরাপত্তাগুলো তারা গুরুত্ব দিচ্ছে এবং বলতে চাচ্ছে যে আমরা অতীতে অনেক দলগুলোকে ভোট দিয়েছি যে তারা আপনার এই নিশ্চিত করতে পারে নাই। বর্তমান সময়ে আরো একটা দল রয়েছে যারা কি করতেছে তারা কিন্তু নিরাপত্তা তো দিচ্ছে না, বরং তারা সুযোগ পেলে বা যদি জানে কারো কাছে টাকা পয়সা আছে বা কারো কাছে অর্থনীতি আছে এরকম যদি আহ কোনো তথ্য যদি কোনো লোক যদি পায় তাহলে তার সেই সম্পদ ছিনিয়ে নিচ্ছে। এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। যার কারণে এই যে আপনার যারা ব্যবসায়িক শ্রেণী রয়েছে, এই ব্যবসায়িক শ্রেণীরাও বলতেছে যে ভাই আমরা এমন একজন দলকে ভোট দিব যাদেরকে ভোট দিলে আমাদের এই ব্যবসার নিরাপত্তা হবে। আমরা টাকা পয়সা নিয়ে গেলে আমাদের রাস্তা ছিনতাই করবে না, আমাদের দোকান ভাঙচুর করবে না, আমাদের কোনো অসুবিধা তৈরি করবে না। এরকম একটা দলকে ভোট দিতে চাই। এবং সরাসরি অনেকেই কিন্তু বলেও ফেলেছেন কাদেরকে ভোট দিবেন। এই জিনিসগুলো আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই খন্ড চিত্রগুলা কিন্তু তুলে ধরেছি। এছাড়া আমি আরো সামনে তুলে ধরবো, দুই একটা করে তুলে ধরবো। তো সাধারণ ব্যবসায়িক বিষয়রা তারা কিন্তু আপনার এই যে বিষয়টা করতে চায় তারা হলো এই মানে এই যে আপনার ভোটের যে চিন্তা, সেই ভোটের চিন্তাটা হলো একদমই সফট, একদম সহজ একটা চিন্তা। তারা নিরাপত্তা চায় এবং তারা স্থিতিশীল একটা অবস্থা চায় এবং সেই সাথে আবার ব্যবসায়িকদের আরেকটা বিষয় হলো যে রাতারাতি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। এইটা নিয়েও ব্যবসায়িকদের মধ্যে একটা সমস্যা রয়েছে। কারণ যে মূলধন তারা ব্যবসা শুরু করে সরকার দুর্নীতির কারণে, সরকারের অতিরিক্ত দুর্নীতির কারণে সে মূলধনের টাকা বেড়ে যায় এবং তাদের যে এই ব্যবসায়িকদের প্রফিট, এই প্রফিটটা তারা পায় না। এ কারণে ব্যবসায়িকদের চিন্তা হলো স্থানীয়ভাবে চিন্তা আছে। প্লাস হলো তারা মানে জাতীয় পর্যায়ে যে চিন্তা সেই চিন্তাও তারা করতেছে। কারণ দুর্নীতির কারণে এই ব্যবসায়িকরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং যার কারণে তারা বলতেছে যে আমরা অতীতে এই সমস্ত দলকে আমরা ভোট দিয়েছি, যে সমস্ত দলকে ভোট দেওয়ার ফলে আমাদের কোনো ব্যবসায়িক নিরাপত্তাও হয়নি, প্লাস দেশের অর্থনীতি দুর্নীতি আরো বেড়ে গেছিল। এই কারণে আমরা নতুন কিছু চিন্তা করতেছি, নতুন দলকে আমরা ভোট দেব, নতুন কাউকে আমরা ভোট দিব। যার কারণে কি হবে আমাদের যে ব্যবসায়িক যে স্থিতিশীল চিন্তা যেটা আছে সেটা আমরা আমরা করব এবং
আমরা এমন একটা পরিস্থিতি তো একটা দেশ চাই যেখানে ব্যবসা করলে ব্যবসার মূলধন হারিয়ে যাবে না। এরকম একটা সরকারকে তারা ভোট দিবে এবং নতুন ভাবে তারা ভোট দিবে। আমি আসলে সরাসরি একজন ভোটারকেও একজন ভোটার না, আমি বলবো যে আমি সরাসরি বলি যে নাম বলবো না অবশ্যই নিরাপত্তার কারণে। তো আপনার ধানগড়া বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী সরাসরি বলতেছে যে ভাই আমাদের ব্যবসায়ী অবস্থা তো দেখতেছেন, রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে গেলে কাইরে ছিঁড়ে নিয়ে যায়। যার কারণে আমরা ওইভাবে আর ভোট দিতে যেকোনো লোক আমরা ভোট দিব না। ভোট আমরা দেখে শুনে দিব, লোক বুঝে দিব এবং এমন ভাবে ভোট দিব উনি আসলে বলেই ফেললেন যে এর আগে আমরা আম খাইছি, তেঁতুল খাইছি, আমরা খাইছি, এবার একটু ভিন্ন একটা ফল খাবো। এরকম ভাবে ওনারা বুঝাতে চাইলেন। তো আমি আসলে মানে বুঝতেই পারতেছেন তারা কি ধরনের মনোভাব তাদের মনের মধ্যে আছে। তো সাধারণ ভোটাররা যারা প্রকাশ্যে বলতেছে না যে আমরা তাকে ভোট দিব, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন তারা কাদেরকে ভোট দিবেন। তো এলাকার চিত্র সাধারণ মানুষ রীতিমতো বিরক্ত এবং খুবই ক্ষুব্ধ। এই কারণে তারা এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়েছেন যে তারা নতুন দলকে ভোট দিবে, নতুন কাউকে ভোট দিবেন, এরকম একটা চিন্তা ভাবনা। এরপরে আমি আরো যে বিষয়টা দেখলাম সেটা হলো যে কিছু ভ্যানওয়ালার সাথে কথা বলেছি, সাধারণ কিছু ভ্যানওয়ালার সাথে কথা বলেছি। তো ভ্যানওয়ালারা যে বিষয়টা গুরুত্ব দিয়েছে তারা হলো যে তারা রাস্তাঘাটে খুবই মানে সমস্যার মধ্যে আছে। বিশেষ করে আপনার ধানগড়া বাজারে এখনো ট্যাক্স নেওয়া হচ্ছে। ট্যাক্স বলতে টোল নেওয়া হচ্ছে। এই টোলটা নিয়ে এর আগে ইউনো এবং ওই যে আপনার ভূমি কর্মকর্তা উনি কিন্তু বলেছিলেন যে এটা নিবেন না বা নেন না। তো পরবর্তীতে সরেজমিনে দেখা গেল যে আসলে এই টোলটা বন্ধ হয় নাই। টোলটা এখনো চলতেছে। তো এইটা নিয়ে তারা মানে রীতিমতো বিরক্ত এবং তারা এটার একটা প্রতিশ্রুতি চান যে এই সাধারণ মানুষগুলো এই এই টোলটা দিতে আগ্রহী না। তারা টোল দিবেন না। এবং যে দল ঘোষণা দিবে যে এই টোল দেয়া লাগবে না তাদেরকে ভোট দিবে। এরকম একটা তাদের মনোভাব। তো সেরকম আমরা মাঠে গিয়ে সাধারণ যে আপনার রিক্সা চালক যারা আছে তারা এটা বলতেছে এবং সেই সাথে এটা বলতেছে যে বর্তমান সময় অনেকগুলো রাস্তায় ব্যাপক ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং এই ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। তো তারা এই রাস্তাঘাটের এই নিরাপত্তাটা তারা চায় এবং ভ্যানওয়ালারা তারা ভাবতেছে যে এই জিনিসটা করবে। আর জাতীয় পর্যায়ে তাদের একটা চিন্তা হলো বিদ্যুৎ নিয়ে, যে জাতীয় পর্যায়ে যারা যে সরকার ক্ষমতায় আসলে দুর্নীতি হবে না, বিদ্যুতের দাম কমবে এবং তাদের একটা ভালো একটা সুবিধা হবে। এরকম একটা মনোভাব, এরকম একটা চিন্তা সাধারণ যে ভোটার রয়েছে, সাধারণ যে এই আপনার ভ্যান চালক রয়েছে তারা এটা চিন্তা করে। তো ভ্যান যারা চালায় বুঝতে পারছেন তারা কিন্তু একদমই মানে নিম্নবিত্ত হয় বেশিরভাগ মানুষ। তো নিম্নবিত্ত হওয়ার কারণে তাদের মনোভাবটা হলো এরকম যে সরকার ক্ষমতায় আসলে তাদের দ্রব্যমূল্যের দামগুলো কমবে এবং এলাকার মধ্যে নিরাপত্তা থাকবে, ভ্যান ছিনতাই হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো তারা চায় এবং সেই সাথে যে টোল সহ অন্যান্য যে এই চাঁদাগুলো ধরা হয়, এই চাঁদাগুলো বন্ধ হবে। এই সমস্ত চিন্তা নিয়ে তাদের মাথার মধ্যে এটা কাজ করে এবং তারা সেইটাকে মাথায় রেখে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে চান। এবং আগামী সংসদ নির্বাচনে তারা মানে তাদের চিন্তার জায়গাটাও এখানে রয়েছে। কারণ এই যে টোল নিয়ে তারাও কিন্তু নতুন নতুন চিন্তার কথা বলেছেন, নতুন কিছু বলেছেন এবং তারা আগামীতে এই বিষয়গুলো মাথায় রেখে ভোট দিবেন। এইটা হচ্ছে আপনার সাধারণ যে ভ্যান চালক রয়েছে। এবং এছাড়া আমি আরো কিছু মানুষ, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তাদের ধর্মীয় কিছু সেন্টিমেন্ট রয়েছে। ধর্মীয় কিছু সেন্টিমেন্টের কারণে তারা যে বিষয়টা করতেছে তারা এখানে বড় বড় রাজনৈতিক নেতাদের নাম যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে বলে। কারণ উনি বলতেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি এত বড় একজন আলেম ছিলেন। হ্যাঁ, উনার দলগুলা দল এখন রাজনীতিতে আছে এবং এখন একটা সুযোগ আসছে ক্ষমতায় দেওয়ার জন্য ইসলামের আইনটা একটু কেমন সেটা একটু দেখার ইচ্ছা। আল্লাহর আইন কেমন সেটা একটু দেখার ইচ্ছা। আমরা এটা একটু দেখতে চাই। ন্যায় বিচার কিভাবে হয়, সৎ শাসন কিভাবে হবে, এইরকম কিছু চিন্তা তাদের মধ্যে আছে এবং তাদের যে সন্তানাদি যেটা রয়েছে এই সন্তানাদি নিয়ে খুবই চিন্তিত সাধারণ ভোটাররা। কারণ এই মুহূর্তে অনেক আমাদের এই রায়গঞ্জ থানার সলঙ্গায় অনেক জায়গায় দুটা জিনিস মহামারী আকারে ছড়িয়ে গেছে। একটা হলো অনলাইন জুয়া আর একটা হলো আপনার মাদক। এই দুইটা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। তো এই মাদকের সাথে আবার বর্তমান সময়ে অনেক একটা বড় দলের নেতার অনেকগুলোর আবার কারসাজি রয়েছে। তারা বলতে চান যে আসলে আমাদের পোলাপান বাইরে যাওয়ার পরে আমরা এখন চিন্তিত থাকি যে আমার বাচ্চারা কি করে, আমার বাচ্চারা কি শিখতেছে, আবার নেশায় জড়িয়ে পড়ে কিনা, জুয়ায় জড়িয়ে পড়ে কিনা।
এই বিষয়টা নিয়ে চিন্তা করেন। এক কথা সামাজিক যে সুবিচার ন্যায় বিচার যেটা আছে সেইটা তারা চান, এবং তারা চান যে এমন একটা সমাজ প্রতিষ্ঠা হোক যে সমাজে তার সন্তানগুলো নিয়ে তাকে চিন্তা করতে হবে না, কারণ তার সন্তান সঠিকভাবে চরিত্র রাখবে এবং মাদক থেকে দূরে থাকবে, জুয়া থেকে দূরে থাকবে। সাধারণ ভোটাররা এই কারণে যেটা বলতে চাচ্ছে যে ইসলামিক আইন যদি আসে, সাধারণ ভোটাররা এটা বলতে চাচ্ছেন যে যদি ন্যায় নীতিবান যারা মানে নেতা রয়েছে সেই নেতারা যদি নেতৃত্বে আসে এবং ধর্মীয় মনোভাব যাদের শক্তিশালী তারা যদি নেতৃত্বে আসে, তাহলে যে বিষয়টা হবে যে তারা মানে ভোটারদেরকে মানে ওই মানে তাদের যে প্রজন্ম যেটা রয়েছে সেই প্রজন্মর ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে, এরকম দলকে তারা ভোট দিবেন। এবং এমন দলকে তারা ভোট দিবেন না যাদেরকে ভোট দিলে নেশায় ভরে যাবে, মাদকতা বাড়বে, প্লাস হলো এই জুয়া নামক যে অভিশাপ রয়েছে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে। এই বিষয়টা তারা আগামী সংসদ নির্বাচনে তারা মাথায় রাখতে চান এবং তাদের সন্তানাদি, তাদের পোলাপান তাদেরকে ভালোভাবে একটা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান নিশ্চিন্তে। এ কারণে তাদের এই চিন্তাটা এখানে কাজ করতেছে। তো এখানে মূলত আমি মোটামুটি সব পেশাজীবী লোকদের সাথে কথা বলেছি। কিছু আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগ ছিল তাদের সাথেও আমি কথা বলেছি। তাদের মনোভাবও অনেক ক্ষেত্রে স্পষ্ট। কিছু, কিছু আওয়ামী লীগের এখনো স্বপ্ন দেখেন যে এদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং অনেকেই ভোট দিতে চান না। তো এরকম কিছু আওয়ামী লীগ আমি দেখেছি যারা ভোটার, আ রিক্সা চালক। তার মধ্যে আমি একজন শুনেছি তিনি বলেছেন যেরকম যে আগামী সংসদ নির্বাচনে নাকি মানুষ ভোট দিতে যাবে না। তো আমি বললাম যে মানুষের মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন 15 বছর 16 বছর যেমন ভোট দিতে যায় না। আমি যখন এটা বললাম তখন বলতেছে আসলে এরকম ঘটনা সত্য যে আসলে মানুষ ভোট দিতে পারে নাই। এখন দিতে পারবে। কিন্তু ওনার ওই যে কট্টরপন্থা যেটা রয়েছে সেই জায়গায় মানে কি অনেক আওয়ামী লীগের অটুট রয়েছেন। কিন্তু কিছু, কিছু ভোটার আওয়ামী লীগের ভোটার রয়েছেন যারা রীতিমতো বিরক্ত। কারণ তাদের নিঃশ্বাস ফেলাতে টাকা দিতে হচ্ছে। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলাতে তাদের টাকা দিতে হচ্ছে। অন্যথায় তাদের মানে চলতেই পারতেছে না, বাজারে যেতে পারতেছে না বা কোনো একটা কাজ করতে পারতেছে না। সামাজিকভাবে তাদের অবস্থা খুবই খারাপ। কারণ একটা দল যারা এখন পর্যন্ত নিজেদেরকে পাওয়ার পার্টি মনে করে, ক্ষমতায় আছে বলে তারা দাবি করে, এই শ্রেণীর কিছু নেতারা তাদের কাছ থেকে কি করে টাকা নিতেছে, মানে চাঁদা নিতেছে, টাকা নিতেছে। এই নিয়ে তাদেরকে প্রশাসনের মাধ্যমে বা মামলার যে ভয় রয়েছে সেই মামলার ভয় থেকে তাদেরকে রক্ষা করতেছে। এখন ওই সাধারণ যে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা দেখতেছেন যে এই যারা এখন চাঁদার টাকা নিতেছে আমাদের কাছ থেকে মামলার থেকে বাঁচানোর নাম করে আমাদের হাটে বাজারে যাওয়ার যে মানে বিভিন্ন একটা ভীতিকর পরিবেশ তৈরি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, এই দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে পরবর্তী 5 বছর আবার তাদের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে টাকা দিতে হবে। এমনও হতে পারে তাদের জেলও খাটা লাগতে পারে। এইরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা তৃণমূল পর্যায়ে রয়েছে তাদের মধ্যে আতঙ্ক কাজ করতেছে এই জায়গায়। এবং তারা এই যে ইতিমধ্যে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, একটু বড় পর্যায়ের নেতা যারা রয়েছে তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। তো এই কারণে আওয়ামী লীগের যে যারা রয়েছে তাদের একটা মনোভাব এরকম আছে যে যারা চাঁদা নিচ্ছে তাদের কাছ থেকে নিজেদের ক্ষমতায় আসি, আমরাই ক্ষমতায়, আমরাই পার্টি, আমরা আসবো শক্তিশালী, এরকম যারা ভাবতেছে তারাই টাকা নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে। এবং আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে তারা এখান থেকে মুক্তি পেতে যদিও সামনে বলতেছে না, পিছনে তারা ঠিকই নতুন দল মানে জামায়াত ইসলামের প্রতি তারা ঝুঁকে যাচ্ছে এবং তারা এখান থেকে মুক্তি পেতে চাচ্ছে। এটা হচ্ছে মাঠের আওয়ামী লীগের সাধারণ ভোটার যারা রয়েছে তাদের একটা চিত্র। আর এবার হলো আমি কিছু কথা বলেছি হলো সাধারণ যারা ভোটার মানে কি ভোটার এটা হচ্ছে আপনার বয়স্ক মানে সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের চিন্তা ভাবনার কিছু বিষয় রয়েছে। আপনারা জানেন যে রায়গঞ্জ তারা সলঙ্গার মানে অবস্থা অতটাও শক্তিশালী নয়, এদের অর্থনীতি কিন্তু এতটা ভালো না। তো এতটা ভালো না হওয়ার কারণে তাদের মধ্যে একটা বিষয় কাজ করে সেটা হলো বয়স্ক ভাতা। এবং এই বয়স্ক ভাতা নিয়ে তারা খুবই চিন্তিত। তারা ভাবতেছে যে আসলে তারা ঠিকঠাক মতো বয়স্ক ভাতা পাবে কিনা এবং এরপরে যে সরকারটা আসবে সেই সরকার আসলে তাদের একটা বয়স্ক ভাতা সহজেই তারা করে দিবে কিনা, খুব ভালোভাবে যদি করে দেয় তাদের একটু চলাটা সহজ হয়। এরকম সিনিয়র লোকদের মধ্যে এই চিন্তাটা আসছে এবং এখানে আসলে যারা মানে এখানেও তারা খুঁজে বেড়াইতেছে কাদের নীতিবান লোকদের
মানে এখানে একটা বিষয় হলো যে গত যে ফ্যাসিস্ট যে হাসিনা সরকার ছিল, এই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় একটা মানে ভাতা কাট করতে হলে 5,000 7,000 করে টাকা দিতে হতো। এই 5,000 7,000 করে টাকা দেওয়া লাগে। এই টাকাটা কষ্ট করে দেওয়ার পরে তারপরে কাট হতো। এখন এখানে এক দল, মানে আমি বলবো সরাসরি জামায়াত ইসলামীর কথা। কারণ তারা বলেছে, গ্রামে গ্রামে গিয়ে তারা বলতেছে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না। সরকারি যে তোমার বিধবা ভাতা আছে বা অন্যান্য ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, এই ভাতাগুলো আমরা তোমাদের বিনামূল্যে তোমাদের ঘরে পৌঁছায় দেব। এই কথাটা বলার কারণে জামায়াতের প্রতিও এই সিনিয়র যারা সিটিজেন রয়েছে, সিনিয়র যারা এই নাগরিক রয়েছে, তারা এই বিষয়টা গুরুত্ব দিচ্ছেন এবং তারাও জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এবং আমি এরকমটাও দেখেছি যে তারা জামায়াতের নেতাদের খুঁজতেছেন, যে ভোটের আগে একটু যোগাযোগ রাখবে, যাতে ভোটের পরে জিতে গেলে যাতে সহজেই তাকে চিনতে পারে এবং সহজেই যেন তিনি কার্ডটা পেতে পারেন। এই কারণে এই সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু নীরবে এই সমস্ত জামায়াতের নেতাদের খুঁজতেছে। অন্যদিকে আপনি বলতে পারেন যে অন্য আরেকটা দল আছে তাদের, হ্যাঁ অন্য আরেকটা দলও আছে, তবে তারা এখনো সেই কার্ডের টাকা বাণিজ্য করতেছে এবং তারা এখনো অনেক ক্ষেত্রে 3,000 4,000 করে টাকা নিয়েছে, এরকম ঘটনা বলছে। এবং এটা নিয়েও আসলে বিশাল কিছু হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে এটা নিয়ে ব্যাপক একটা প্রতিক্রিয়া রয়েছে। তো এইটা একটা বিষয়। এবং সেই সাথে এই সিনিয়রদের লোকদের ব্যাপারেও আরেকটা কথা আছে, যারা একটু স্বাবলম্বী তারা একটু ভিন্ন রকম চিন্তা করতেছে। তাদের চিন্তাটা হলো কিরকম, যে ভাই আমার বয়স তো শেষ, এখন মারা যাব। তো মারা যাওয়া অবস্থায় যেহেতু আছি, তা একটু ইসলামিক আইন কেমন আমরা একটু দেখবো। মারা যাওয়ার আগে আগে একটু দেখে যাবো যে কেমন মানে ইসলামের আইনটা কেমন হয়, সমাজটা কেমন পরিবর্তন হয়, সমাজের মানুষজন কিভাবে বদলে। এই বিষয়টা তাদের মানে একটু মানে চেঞ্জ হওয়া, বা তাদের এই যে একটা আকাঙ্ক্ষা যে ইসলামিক আইনটা কেমন, নতুন দল ইসলামিক দল যদি আসে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কিনা, এই বিষয়টা কিন্তু ব্যাপকভাবে তাদের মধ্যে কাজ করে। তো মোটামুটি আসলে সিনিয়র যারা লোক রয়েছে তাদের মধ্যে কিন্তু এই চিন্তাধারাটা ব্যাপক রয়েছে। আর এবার হলো স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হলো আপনার সিনিয়র মানে বাদ দিয়ে দাও, আপনার যারা জেনজি যারা রয়েছে, নতুন ভোটার যারা রয়েছে, নতুন ভোটারদের মধ্যে মূলত দুইটা ভাগ রয়েছে। একটা হলো তাদের একটু ক্ষমতার প্রতি লোভ আছে, তারা একটু এলাকায় একটু হ্যাডাম, একটু মানে পাওয়ার টাওয়ার নিয়ে চলতে চায়। এরকম যারা চিন্তা রয়েছে তাদের চিন্তা একটু ভিন্ন রকম। তারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে সেই দলের সাথে এবং পাওয়ার দেখানো শুরু করেছে। তারা নিজেদেরকে ওই যে আওয়ামী লীগের যে এককালের যে গ্রামে গ্রামে নেতা ছিল, ছোট ছোট নেতা ছিল, কিন্তু পাওয়ার দেখাতো বিশাল, পুলিশে ধরিয়ে দিত, এরকম একটা মনোভাব। এরকম একটা মনোভাব অনেক আপনার মানে এই জেনজিদের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু বিশাল একটা অংশের মধ্যে ব্যাপক পরিবর্তন। তারা সারা দেশের মানুষের খবর রাখে, সারা দেশের মানুষের চিত্র তারা রাখে। তো তাদের কাছে তাদের চিন্তাধারা, এই জেনজি যে যারা রয়েছে তাদের চিন্তাধারা একটু ভিন্ন। তারা কিরকম ভিন্ন? তারা বলতেছে যে ভাই আমরা তো এখন একটু ভিন্ন রকম আছি। মানুষজন মানে এই যে মানে দেশটা একটু ভালো চলা দরকার। আমাদের দেশটা তো পিছিয়ে যাচ্ছে। বেকারত্ব একটা বড় সমস্যা। চাকরি বাকরি নেওয়া সমস্যা। সরকারি চাকরি নিতে গেলে ঘুষ দেয়া লাগে। খালাতো মামাতো ভাই হওয়া লাগে। নইলে হয় না। গোষ্ঠীর লোক হওয়া লাগে, নইলে সরকারি চাকরি হয় না। তো পড়াশোনা করতেছি, একটা যদি মানে একটু ভালোভাবে যদি একটু চাকরি পাইতাম, একটু মানে পড়াশোনার যোগ্যতার মাধ্যমে যদি চাকরি পাইতাম, টাকা পয়সা না দিয়ে, তাহলে ভালো হতো। এই চিন্তা থেকে তারা আবার একটু পজিটিভ চিন্তা করে। কারণ তারাও বলতেছে যে আমরা নতুন কিছু চাই, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে আমরা ঘুষ দিয়ে চাকরি নিব না, ঘুষ ছাড়া যেটা হয় সেটা আমরা করব। এমন দলকে ভোট দিব যাকে ভোট দিলে আমার চাকরিটা নিশ্চিত হবে, আমার টাকা পয়সার মাধ্যমে আমাকে নিতে হবে, আমার যোগ্যতার মাধ্যমে আমি চাকরিটা নিতে পারবো। এইরকম চিন্তা ভাবনাটা বড় একটা অংশের মধ্যে রয়েছে এবং এইরকম ভাবেই মূলত তারা ভাবতেছেন। এটাই হলো মূলত মাঠের খণ্ডচিত্র। তো সবকিছু মিলিয়ে আমি যেটা দেখলাম, আমি যে বিষয়টা বুঝলাম, যে রায়গঞ্জ তারা সলঙ্গার মানুষ, তাদের চিন্তা ভাবনাটা এক একজন এক এক রকম, এক এক দিক থেকে এক এক রকম স্বার্থর দিক থেকে এই সব কিছু চিন্তা ভাবনা বিশ্লেষণ করে তারা ভোট দিতে চান। এবং তাদের মাথার মধ্যে আসলেই মানে দেশটা বদলে দেওয়ার যে একটা চিন্তা, দেশকে বদলে দেওয়া, নিজেদের সমাজকে বদলে দেওয়া যে একটা চিন্তা, সেটা প্রত্যেকের মধ্যেই কাজ করে এবং বেশিরভাগ মানুষই এই বিষয়টা নিয়ে ব্যাপক রকমের সচেতন।
তো এই বিষয়গুলো আমি মূলত মাঠে গিয়ে পেয়েছি এবং আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে তুলে ধরতে চেয়েছি আজকের এই ভিডিওতে। তো আমি আশা করছি আমি আমার যে কথাগুলো এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং মাঠের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি এই সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন এবং এটার রেসপন্স আপনারা চাইলে কমেন্টসে জানাতে পারেন। তো যা হোক সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। আগামী কোনো নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।